আমরা টারবাইনের ক্ষেত্রেও হচ্ছে হাইড্রো টারবাইনে দেখেছি। আর পাম্পের ক্ষেত্রেও মানে আমরা মেইনলি পাম্প আসলে সেটাকে বলি যেটা লিকুইড নিয়ে কাজ করে। মানে মানে বলা যায় পানিকেই হচ্ছে এনার্জাইজ করে। ঠিক আছে? আর যেটা বাতাস নিয়ে কাজ করে সেটা হচ্ছে ফ্যান, কম্প্রেসর, ব্লোয়ার। তাই না? তো আমরা হাইড্রো মেশিনটাই দেখছি, পাম্পই দেখছি। তো এইসব স্লাইড পড়া হয়েছিল ফ্লুইড কি, ফ্লুইডের মেশিন কি, ক্লাসিফিকেশন কেমন, ক্লাসিফিকেশন বেসড অন প্রিন্সিপাল অফ অপারেশন, সেটার উপর বেস করে দুই ধরনের ক্লাসিফিকেশন বেসড অন ফ্লুইড ইউজ করা, সেটার উপর ভিত্তি করেও হচ্ছে কয়েক ধরনের। তারপর হচ্ছে বেসিক ফ্লুইড মেকানিক্স। এখানে কিছু জিনিস জাস্ট বলা হয়েছে, স্টেডি ফ্লো কাকে বলে, ইউনিফর্ম ফ্লো কি, ইনকম্প্রেসিবল ফ্লো কি, যেখানে হচ্ছে ফ্লুইডের ডেন্সিটিটা ফিক্স থাকে। তারপর হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লো এর ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমরা পাই, এই ইকুয়েশনটা আমরা মুখস্থ রাখবো। ঠিক আছে? v1 a1 ইকুয়ালস টু v2 a2। অর্থাৎ যদি কোনো একটা ইনলেট থাকে ওয়াটার ইনপুটের আর আউটলেট থাকে ওয়াটার আউটপুটের, সেক্ষেত্রে ওই দুইটা যে পাইপ, সেই পাইপের ভেলোসিটি ইনটু এরিয়ার গুণফলটা কনস্ট্যান্ট থাকবে। যদি ধরো ইনপুট এরিয়াটা ছোট হয় আর আউটপুট এরিয়াটা বড় হয়, সেক্ষেত্রে ইনপুটের ভেলোসিটি বেশি হবে, আউটপুটের ভেলোসিটিটা কমে যাবে, অ্যান্ড ভাইস ভার্সা। বুঝা গেল? জি ম্যাম। আচ্ছা, তো এর পরে ছিল কি, এর পরে ছিল হচ্ছে বার্নওলিস ইকুয়েশন। বেসিক ফ্লুইড মেকানিজমের বার্নওলিস ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? যারাই হচ্ছে ফ্লুইড মেকানিক্স নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এটা লাগে। আর আমি হচ্ছে তোমাদের সবগুলার টপিকের পরেই একটু করে বলার চেষ্টা করি যে এটার সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কানেকশনটা কোথায়, বা একদম কানেকশন তো আছে, সব পুরো সব কানেকশন যে আমার মাথায় থাকবে তা না, বাট ধরো তোমরাই রিলেট করতে পারবা কোন জিনিসটাই, সেটা আমি একটু করে বলে দিব। আচ্ছা, তো বার্নওলিস ইকুয়েশনটা কি? এটা হচ্ছে ইকুয়েশন, এটা একটা ডেরিভেশন আছে, ডেরিভেশনটা আমি দেখাচ্ছি। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, তো এখন দেখো, ধরা যাক একটা আম, একটা হচ্ছে পাইপ আছে। এই পাইপটা ধরো একটা ইনপুট আছে, মনে করো ইনপুটের এরিয়া হচ্ছে A1, তারপর হচ্ছে ইনপুটে পানির প্রেসার হচ্ছে P1। ঠিক আছে? আউটপুটের এরিয়াটা এখানে আমি ছোট দিয়েছি, চাইলে আউটপুটের এরিয়াটা ইনপুটের এরিয়া চাইতে বড় হতে পারে, বাট লেটস অ্যাজিউম দ্যাট আউটপুট এরিয়া ইকুয়ালস টু A2। আউটপুটে পানিটা যে প্রেসারে বের হবে দ্যাট উইল বি P2। ঠিক আছে? পানিটা তাহলে এখান দিয়ে যাচ্ছে, তো এমনি এমনি তো আর উপর নিচ থেকে উপরে উঠবে না, এখানে আসলে একটা ফোর্স দিতে হচ্ছে, তাই না আমাদেরকে? পানিটাকে আমরা জি ফোর্স দিলে পরে সেখান থেকে এখানে যায়। আচ্ছা, বা আমরা বলতেছি যে এই পানিটাকে আমরা আম, এই পানিটার উপর আমরা কাজ করতেছি। এখন আমরা কি জানি বলতো, শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী মানে যেইটুকু শক্তি প্রদান করা হয় সেটা এক রূপান মানে একটা একটা রূপ এক রূপ থেকে থেকে আরেকটা অন্য রূপে মানে রূপে হ্যাঁ রূপান্তরিত হয়। ঠিক আছে? রূপান্তরিত। বা যদি আমরা চিন্তা করি যে ইনপুটে যতটুকু শক্তি থাকবে আউটপুটেও অতটুকুই শক্তি থাকবে। ঠিক আছে? তাহলে ইনপুটে আমরা যে পরিমাণ কাজ করতেছি সেটাই মনে করো এই যে এখান থেকে এখানে যে যাচ্ছে ওর বিভব শক্তি বাড়তেছে না? মনে রাখবো আমরা বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি কি, ইকুয়ালস টু এম জি এইচ, তাই না? যেখানে এইচটা হচ্ছে ওই বস্তুটার উচ্চতা, মাটি থেকে উচ্চতা বা যে কোনো রেফারেন্স থেকে উচ্চতা, জি তো অভিকর্ষ বল, আর এম হচ্ছে ওর ভর। এই যে কোনো উচ্চতায় যদি থাকে সে mgh H1 মনে করো, অর্থাৎ তাকে যদি আমি ফেলে দেই তখন সে এই পরিমাণ কাজ করে নিচে নামতে পারবে, এবং তখন কিন্তু তার শক্তিটা অন্য একটা শক্তিতে রূপান্তরিত হবে। গতিশক্তি ম্যাডাম। হ্যাঁ, গতিশক্তি। আবার গতিশক্তি শেষ করে সে যখন মাটিতে পড়লো তখন কিসে রূপান্তরিত হবে? আবার এটা আবার শব্দ বিভব শক্তিতে শক্তি হতে রূপান্তর। পারে, বিভব শক্তি না। সে তো ধরো মনে করো এই শব্দ জায়গায় ছিল, এই জায়গা থেকে সে এখানে উঠলো, স্থিতিশক্তি ইয়ে হবে ম্যাম। এখানে মনে করো ম্যাম শব্দ শক্তি তাপ শক্তি উৎপাদন হবে। হ্যাঁ, এখানে যে যখন
এখান থেকে যখন পড়তেছে তখন হয়ে গেল গতিশক্তি। আবার যখন এখানে পড়া শেষ, এই অবস্থায় দেখবা হচ্ছে এখানে ধাম করে একটা আওয়াজ হবে না, অর্থাৎ শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে। স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি একই। আমি এই রেফারেন্স থেকে যদি আমি H চিন্তা করি, তাহলে তো mg H তো এতটুক। তো এখানে নামলে তো পোটেনশিয়াল এনার্জি শেষ হয়ে যাওয়ার কথা। এখানে জিরো হয়ে নামলে যাবে। সম্পূর্ণ পোটেনশিয়াল এনার্জিটাই ধরো গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। যখন সে ধাক্কাটা দিল, তখন সম্পূর্ণ গতিশক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে। শুধু শব্দ না, অনেক সময় উপর থেকে অনেক ভারী কিছু একটা পড়লে নিচের জায়গাটা গরমও হয়ে যায়। ঠিক আছে? এজন্য দেখবা হচ্ছে অনেক ঝরনার নিচেটিতে অনেক সময় ধোঁয়া হয়। ধোঁয়া, ধোঁয়া লাগে। ঠিক আছে? তো আম তো এটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার সূত্র। একই রকম করে আমি যদি এটাকে ইনপুট সাইড চিন্তা করি, আর এটা যদি আউটপুট সাইড হয়, তাহলে ইনপুট সাইডে আমি যে পরিমাণ কাজ করলাম, সেটা হচ্ছে মনে করো ওয়ার্ক ইনপুট। সেটা প্লাস ইনপুট সাইডের পোটেনশিয়াল এনার্জি প্লাস ইনপুট সাইডের কাইনেটিক এনার্জি। মানে যেকোনো একটা ধারা আমি ধরো গতিশীল করতেছি, ইকুয়াল টু আউটপুট সাইডে এখন এই পানিটা ধরো যে পরিমাণ কাজ করতে পারবে, এখানে যদি মনে করো কোনো একটা ঢাকনা থাকে বা কিছু থাকে, সে চাইলে এই পানিটা ধাক্কা দিয়ে ওই ঢাকনাটাকে খুলে ফেলতে পারবে না। তার মানে পানিটার যে এখানে ফোর্স আছে বা যে গতি আছে, সেও একটা কাজ চাইলে করতে পারবে। তো এটা মনে করি আমরা আউটপুট ওয়ার্ক। ম্যাম হুম, বলো। ম্যাম যেহেতু এখানে ক্ষেত্রফলটা কম, যে এ টু যেহেতু ক্ষেত্রফলটা কম, তখন তো প্রেসারও বেশি হবে এখানে। ক্ষেত্রফল কম হলে তুমি ভেলোসিটি বেশি হবে বলতে পারো। প্রেসার এখনই আমরা জি বলতে ম্যাম, ওই পারতেছি পানির না। প্রেসারটা তখন তো তখন একটু এরিয়া বেশি হবে কমে না? যাবে। শুনো, এই আর জিনিসটা এরিয়া দেখো, তো কমে যাবে না। A1 V1 equals to A2 V2। এরিয়ার সাথে ডিরেক্ট সম্পর্ক হচ্ছে ভেলোসিটি। এখানে পানির ভেলোসিটিটা বেড়ে যাবে। ঠিক আছে? প্রেসারের কি হবে সেটা আমরা দেখতেছি। এখনই দেখবো, অসুবিধা নেই। সেটার জন্যই আমাদের এই সম্পর্কটা আমরা ডিরাইভ করতেছি। দেখো, আচ্ছা ওয়ার্ক আউটপুট, এটা ইন মনে করো, এটাও ইনপুট কাইনেটিক এনার্জি। এখানেও হচ্ছে ধরো আউটপুট পোটেনশিয়াল এনার্জি প্লাস আউটপুট কাইনেটিক এনার্জি। ঠিক আছে? ওকে। তাহলে এখন নরমালি আমরা কাজ সমান কি জানি বলো তো? বল ইনটু সরণ না? ফোর্স ইনটু ধরো এখানে যদি অল্প মানে ডিটি পরিমাণ সময় যদি ডিএক্স পরিমাণ দূরত্ব যায়, তাহলে এফ ইনটু ডিএক্স বলতে পারবো না আমরা ওয়ার্ক ইকুয়াল টু? পারবো? কাজ সমান যে বল ইনটু সরণ, এটাকে আমরা জানি না? জি ম্যাম, জি ম্যাম। তো ডাব্লিউ এই ইকুয়াল টু এফএস লিখতে পারি আমরা। হ্যাঁ এফএস লিখতে ডাব্লিউ পারি। ইকুয়ালস টু পিটি। কি বলতেছো তুমি? এফ ইকুয়ালস টু ম্যাম পি পিটি? ইনটু টি না, ডাব্লিউ ইকুয়ালস টু এফএস। এফএস এটাও তো হয়। এই তো এফএস টাই বলতেছি। ঠিক আছে? এখানে আমরা জানি কাজ হচ্ছে বল ইনটু সরণ। এখানে নিশ্চয়ই একটা ফোর্স দেওয়া হচ্ছে, যার কারণে তার সরণটা হচ্ছে। ওকে? তো এখন আমরা লিখলাম যে ধরা যাক ডিটি সময় সরণটা হচ্ছে ডিএক্স। তাহলে এইটুকু সে পানি এখান থেকে সরে আসলো। তাহলে এফ ইন্টু ডিএক্স লিখলাম। আচ্ছা, তো এখন আম, আসলে এখানে ফোর্সটা আসলে কি? ফোর্সটা আমরা জানি যে পানির প্রেসার হচ্ছে একক আয়তনে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়। তাহলে ফোর্স সমান লেখা যায় না পি ইন্টু এ? জি ম্যাম। তাহলে এখানে ফোর্সের জায়গায় আমরা বলে দিলাম পানির আসলে প্রেসার ইন্টু এরিয়াটাই হচ্ছে ফোর্স। এই ফোর্সের কারণেই সে এখান থেকে এখানে যাচ্ছে, পানির প্রেসারটাই আসতেছে এভাবে, ইন্টু ডিএক্স। আচ্ছা, তারপর পি ইন্টু এ ইন্টু ডিএক্স, এটাকে আমরা কি লিখতে পারি? আয়তন লিখতে পারি ম্যাম। ভেরি গুড। এই এখানে হচ্ছে এরিয়া, এটা হচ্ছে ডিএক্স। তাহলে যদি আমি ক্ষেত্রফলকে এরিয়া দিয়ে এরিয়াকে ডিএক্স দিয়ে গুণ করি, দৈর্ঘ্য দিয়ে গুণ করি, তাহলে আমি পেয়ে যাব ভলিউম। ঠিক আছে? তাহলে ভলিউম পেয়ে জি গেলাম। ম্যাম। আর একটা ছোট্ট একটা কাজ করি, আমরা জানি কি বলতো, ঘনত্ব সমান কি? একক আয়তনে ভর না? বুঝলাম না ম্যাম। ঘনত্ব যে কোনো লিকুইড, যে কোনো ও পদার্থের ম্যাম। ঘনত্ব হচ্ছে
একক আয়তনে ভর এটাকে বলে ঘনত্ব। এখন ধরি যদি ভি পরিমাণ আয়তনে এখানে যদি এম পরিমাণ ভর থাকে তাহলে একক আয়তনে কত থাকবে? এম বাই ভি। জি ম্যাম। ঠিক আছে, এটাই তো ঘনত্ব। তাহলে এখান থেকে আমরা জানি যে এম বাই ভি যদি রো হয় তাহলে ভি সমান কি হবে? এম বাই রো। আপনার কথা বেঁধে বেঁধে আসে মাঝে মাঝে। আচ্ছা, একটু 19-20 করে বোঝার চেষ্টা করো আর কি। তাহলে এখানে আমি ভি এর জায়গায় লিখলাম এম বাই রো। এটুকু কি বোঝা গেছে? জি ম্যাম। জাস্ট কাজ সমান লিখলাম ফোর্স ইন্টু সরণ। এখানে ফোর্সটা আসলে পানির প্রেসার থেকে আসছে, তাহলে ফোর্স সমান পি ইন্টু এ ডিএক্স। আর এ ইন্টু ডিএক্স করলে আমি ভলিউম পেয়ে যাচ্ছি, ভলিউমের জায়গায় ঘনত্ব দিয়ে প্রকাশ করলাম এম বাই রো। এটা হচ্ছে ওয়ার্ক। ওকে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে রো, এটা হচ্ছে প্রেসার, ইনপুট প্রেসার, আর এটা হচ্ছে ঘনত্ব। ওকে, তাহলে এটা আমরা এখানে এখানে লিখে দিই, পি ইনপুট এম, তারপর হচ্ছে রো। রো আচ্ছা, প্লাস এই ইনপুটে পোটেনশিয়াল এনার্জি কি হবে? আমরা জানি পোটেনশিয়াল এনার্জি সমান এমজিএইচ। mgh। ভেরি গুড। তো ধরে নিলাম, ধরো একটা রেফারেন্স পয়েন্টটা এটা এটা হচ্ছে আমার এই এটুকটা হচ্ছে h1, আর এখান থেকে এখান পর্যন্ত গড় উচ্চতাটা হচ্ছে h2। এইচ। এটা h1, এটা h2। তাহলে ইনপুট পোটেনশিয়াল এনার্জি হবে m ইন্টু জি ইন্টু এইচ টু মাইনাস। h1। ঠিক আছে, প্লাস, জি ম্যাম। আর হাফ এখানে কি হবে? এমবি হাফ স্কয়ার। হাফ m এমবি স্কয়ার। m v1 স্কয়ার। ইনপুট ভেলোসিটি ধরে নিলাম আমরা v1। ঠিক আছে, জি এখানে ম্যাম। ভেলোসিটি হচ্ছে v1। এটা সমান কি হবে? আউটপুট পাওয়ার। তাহলে আউটপুট পাওয়ার হবে আউটপুট প্রেসার ইনটু ভর ডিভাইডেড বাই এম রো। ঠিক আছে, রো। আউটপুট পাওয়ারটা মানে কি, মানে আউটপুট ওয়ার্কটা, মানে এখানে যে ওয়াটারটা বের হয়ে যাচ্ছে সে যে কাজটা করতে পারবে। ঠিক আছে, মনে করো এখানে যদি ঢাকনা থাকে বা এখানে যদি একটা পাথর থাকে, এই প্রেসারের ঠেলায় সে পাথরটাকে ফেলে দিতে পারবে না, অর্থাৎ সেও কিছু জি কাজ ম্যাম। করতে পারবে। সেটা হচ্ছে এটা। প্লাস আউটপুটের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি জি এইচ টু। টু, প্লাস আউটপুটের কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম এম বি ভি টু স্কোয়ার। বি টু স্কয়ার। বি টু ঠিক আছে, স্কয়ার। আচ্ছা, তাহলে এখন বলো তো, আমি সব জায়গায় h1 h2 v1 v2 p1 p2 দিয়েছি, বা সরি, এগুলা p2 না দিয়ে আউটপুট আউটপুট দেই, ইনপুট আউটপুট দিয়েছি, কিন্তু দুই জায়গায় দেই নাই। কেন? দুই জায়গাটা কোন দুই জায়গায় দেই নাই? একটা হচ্ছে এম এ দেই নাই, আর একটা হচ্ছে যে ডেনসিটিতে দেই নাই। কেন? কারণ এটা হচ্ছে আমরা ধরেই নিছি স্টেডি ফ্লো। এখান দিয়ে যে পরিমাণ মাস আসতেছে এখান দিয়েও সেই পরিমাণ মাসই বের হয়ে যাচ্ছে, যে পরিমাণ মাস ঢুকতেছে এখানেও সেই পরিমাণ মাস বের হয়ে যাচ্ছে, না তো স্টেডি ফ্লো হবে না। মনে করো স্টেডি মানে কি, যেটা সময়ের সাথে অপরিবর্তিত থাকে। এখন তোমার হাতে একটা ধরো একটা একটা ঝুড়ি আছে, তো ঝুড়িতে মানে কেউ এসে এসে ফল দিয়ে যায়, মনে করো আপেল দিয়ে যায়, আর কেউ এসে এসে আপেল নিয়ে যায়। এখন সময়ের সাথে যদি তোমার ঝুড়িতে আপেলের সংখ্যা অপরিবর্তিত থাকতে হয় বা স্টেডি নেট থাকতে হয়। প্রবলেম করতেছে। অনেক বেশি নেট প্রবলেম করতেছে? আমার কথা শোনা ম্যাম যায় নাকি ক্লিয়ার নেট আছে তো? প্রবলেম করে? ক্লিয়ার ক্লিয়ার ম্যাম। জি ম্যাম, আমার শুনতে হচ্ছে ম্যাম। আচ্ছা, তাহলে দেখো কি বলছিলাম, একটা ঝুড়ি আছে তোমার হাতে, আমি বললাম যে ঝুড়ির মধ্যে আপেলের পরিমাণটা স্টেডি, মানে সে সময়ের সাথে পরিবর্তন হয় না। এখন দেখো, মনে করো তোমার কাছে আপেল দিয়ে গেল 2টা আর তোমার কাছ থেকে আপেল নিয়ে গেল 5টা, তাহলে কি তোমার কাছে স্টেডি থাকবে নাকি না ম্যাম, পরিবর্তন হয়ে যাবে? তাহলে যদি পরিবর্তন আমার হয়ে সাথে যাবে। সময়ের সাথে অপরিবর্তিত থাকতে হয়, তাহলে যতটুকু ইনপুট ততটুকু আউটপুট। যদি আমার কাছ থেকে আমাকে 2টা আপেল দেওয়া হয়, আরেকজন এসে 2টা আপেলই নিতে হবে, সে কিন্তু আবার না নিলে হবে না। তাহলে আমার কাছে কিন্তু আপেল আবার বেড়ে যাচ্ছে, তাও হবে না, কমবেও না বাড়বেও না, স্টেডি থাকবে। তাহলে যতটুকু ইনপুট ততটুকু আউটপুট হতে হবে। বুঝা গেল? জি জি ম্যাম। ম্যাম। তো স্টেডি ফ্লোর ক্ষেত্রে ইনপুট মাস যা, আউটপুট মাসও তা। আর ইনকম্প্রেসিবল ফ্লুইড, বা এই যে আমি প্রেসার দিচ্ছি,
ও যদি সংকুচিত হয়ে যায় ওয়াটারটা, তাহলে কি হবে? এখানে তো সংকুচিত হয়ে গেল, ঘনত্ব বেড়ে গেল, ঠিক আছে? কিন্তু ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে সে কম্প্রেস হয় না, মানে ঘনত্ব চেঞ্জ হয় না। তাহলে ইনপুটের ঘনত্ব যা, আউটপুটের ঘনত্ব তা, ঠিক আছে? জি এজন্য ম্যাম। এই রো এর ক্ষেত্রেও আমরা ইনপুট আউটপুট দেই নাই। এখন দেখো এখানে সবখানে অ্যামটা কমন, তাহলে অ্যামটাকে দৌড়াই দিই। অ্যামটাকে যদি জি ম্যাম, উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ, উভয় পক্ষ থেকে যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি হয়? আহ মনে করো নাই আর কি। তাহলে আসলে ম্যাডাম প্রেসার বাই রো ঘনত্ব প্লাস GH1 প্লাস হাফ B1 স্কোয়ার, V1 স্কোয়ার ইকুয়ালস টু পি আউট আবার পি আউট বাই রো GH MgH2 আউট হাফ। প্লাস হাফ V আউট স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো, এই যে আমার ইনপুট, মানে এখানে দেখো যদি আমি বলি যে A1 V1 ইকুয়ালস টু A2 V2 যদি হয়, এর অর্থ কি? আমরা বলতে পারি না যে AV ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এ আর কোন বি বি এর ম্যাম? গুণফল কনস্ট্যান্ট থাকতে পারবে, এই সূত্রটা খেয়াল করো জাস্ট। আমরা বলতেছি ইনপুটের এরিয়া ইনটু ভেলোসিটি ইকুয়ালস টু আউটপুটের এরিয়া ইনটু ভেলোসিটি। তাহলে এখানে মানে যেহেতু এরা গুণফলটা কনস্ট্যান্ট থাকতেছে, সুতরাং আমরা লিখতে পারি না যে এভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। জি ম্যাম। লিখতে পারি ম্যাম। জি ম্যাম। যদি সমান না হতো তাইলে বলতে পারতাম না যে এবি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কিন্তু আমরা তো দেখতেছি এখানে A1 V1। এখন মনে করো যদি একটা পাইপ এমন হয়, এখানে একবার সে কমলো, সেখান থেকে আবার সে বাড়লো, তাহলে আবার তারপর সে কমলো। এখানে প্রতিটা স্টেজে কিন্তু সবসময় যদি এটাকে A1 V1 চিন্তা করো, এটাকে যদি A2 V2 চিন্তা করো, এটাকে যদি A3 V3 চিন্তা করো, এটাকে যদি A4 V4 চিন্তা করো, এদের সবগুলোর গুণফল কিন্তু সমান হবে। A1 V1 ইকুয়ালস টু A2 V2 ইকুয়ালস টু A3 V3 ইকুয়ালস টু A4 V4, যেহেতু এটা স্টেডি ইনকম্প্রেসিবল ফ্লো, একই নল দিয়ে পানি পুরোটার মধ্য দিয়ে যাচ্ছে। ম্যাম এটা কি ম্যাম এ ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে নাকি ম্যাম এ বাই ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে ম্যাম? কেন A বাই V ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে? A আর V এর গুণফল হচ্ছে সমান, A আর V এর ভাগফল তো না। যদি A বাই V কনস্ট্যান্ট হয়, তার মানে কি? তার মানে হচ্ছে A1 বাই V1 ইকুয়ালস টু A2 বাই V2। না ম্যাম, আমি ওইটা বলতেছি না, আমি বলতেছি ম্যাম হচ্ছে আমি অন্যভাবে চিন্তা করতেছি ম্যাম, বয়েলের সূত্র অনুযায়ী চিন্তা করতেছি। বয়েলের সূত্র যদি সত্য হয়, তাহলে চার্লসের সূত্র তো সত্য। তুমি বয়েলের সূত্র বয়েলের মতো চলে, একটা একটা ব্যস্তানুপাতিক, ঠিক আছে? জি ম্যাম। চার্লসের সূত্রতে কি হয়? পি সমানুপাতিক টি। পি সমানুপাতিক টি, তাহলে ওখানে পি বাই টি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? জি ম্যাম। আর বয়েলের সূত্রে হচ্ছে আম, পি সমানুপাতিক 1 বাই ভি। তাহলে পিভি কনস্ট্যান্ট হয় না? তাহলে P1 V1 ইকুয়ালস টু P2 V2 না? জি ম্যাম, এখানে হবে ম্যাম তাইলে এ ইকুয়ালস টু 1 বাই ভি, আর এ A is proportional to সমানুপাতিক V, 1 বাই ভি 1 by এরকম V। একটা হবে ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। ভালো বলছো, রাইট। এই যে তুমি এখানে চিন্তা করে দেখো, এবং সেটাই কিন্তু আসে। এবি যদি জি ম্যাম কনস্ট্যান্ট ঠিক হয়, আছে। তাহলে এ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ভি না? মানে জি ম্যাম। ভেলোসিটি বাড়লে আয়তন বা এভাবে বলতে পারো ভি ইজ প্রপোর্শনাল টু 1 বাই এ। দেখো, জি ম্যাম। ক্ষেত্রফল বাড়লে ভেলোসিটি কমে, ক্ষেত্রফল কমে গেলে, ওই যে দেখো আঙ্গুল দিচ্ছিলা যখন তুমি পানির মধ্যে, পানির কলের মধ্যে যখন ক্ষেত্রফল কমা দিচ্ছিলা, তখন ভেলোসিটি বেড়ে যাচ্ছিল, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে তাহলে এখানে যেহেতু ইনপুট আর আউটপুট সমান, তাহলে আমরা এরপরে এরকম একটা রিলেশনে চলে আসতে পারি। সেটা কি? যে কোনো একটা সিস্টেমের পি বাই রো প্লাস জি এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2, এটা হচ্ছে কনস্ট্যান্ট। বুঝা গেল?
যেহেতু ইনপুট আর আউটপুট সমান, এখানে একটা পাইপের মাথায় যদি আমি আরো একটা পাইপও বসাতাম এরকম করে, বা এটাকে মনে করো মাটিতে নামায় আনলাম, ওইটার ক্ষেত্রেও যদি হতো, এটার সাথে তখন এটা রিলেশন হতো। এটা ইনপুট আর আউটপুটের সাথে। তারপর যদি এখান থেকে আমি আবার টানতাম, এটাকে ইনপুট ধরে এটাকে আউটপুট ধরতাম। সবগুলা পয়েন্টেই এই সমীকরণটা খাটতো। সুতরাং আমরা বলতে পারি যে প্রত্যেকটা পয়েন্টে p/ρ প্লাস gh প্লাস v²/2 এদের যোগফলটা মনে হয় কনস্ট্যান্ট। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা। তাহলে এখন হচ্ছে এই রিলেশনটা একটু মাথায় রাখো তো, p/ρ প্লাস gh প্লাস v²/2। এখন যদি সব মুছে দিই, p/ρ প্লাস gh প্লাস v²/2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আচ্ছা, তো এটাকে আমরা আরেকটু রিঅ্যারেঞ্জ করব। জি দিয়ে ভাগ করে দিব। জি দিয়ে যদি ভাগ করে দিই, পি বাই রো জি প্লাস v²/2 জি প্লাস এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে? তোমরা বলতে পারো ম্যাম বাম পক্ষে জি দিয়ে ভাগ করছি, ডান পক্ষে জি দিয়ে কেন ভাগ করব না? হ্যাঁ করছি, জি নিজেও তো একটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট দিয়ে কনস্ট্যান্ট ভাগ করলে আরেকটা কনস্ট্যান্টই পাওয়া যায়। বুঝা গেছে? এই সমীকরণটাই হচ্ছে বার্নৌলির সমীকরণ। এটাই হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। বার্নৌলি এটাই বের করছে। এখন এটার একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্সটা কি? এখানে দেখো রো আর জি, এটা হচ্ছে ওয়াটারের ডেনসিটি আর অভিকর্ষজ ত্বরণ। তো এটা কনস্ট্যান্ট হবে। তো এখানে ইম্পর্টেন্ট চলক কি? প্রেসার, যেটা চেঞ্জ হতে পারে। সেটা হচ্ছে প্রেসার। তো এই টার্মটাকে বলা হয় হচ্ছে প্রেসার হেড। এটাকে বলে প্রেসার হেড। 2g তো আচ্ছা কনস্ট্যান্ট, এখানে আছে v, এটাকে বলা হয় হচ্ছে ভেলোসিটি হেড। আর এটাকে বলে, দেখো এটা হচ্ছে যে উচ্চতা, মাটি থেকে উচ্চতা, এটাকে বলে হচ্ছে এলিভেশন হেড। ঠিক আছে? তাহলে এটাকে বলে প্রেসার হেড, পরেরটাকে বলে ভেলোসিটি হেড, আর এটাকে বলে হচ্ছে এলিভেশন হেড। ওনার সূত্র অনুযায়ী এই তিনটা হেডের যোগফল কনস্ট্যান্ট থাকে অলওয়েজ। তো এই তিনটা হেডের যোগফল যদি কনস্ট্যান্ট থাকে, তার মানে কখনো যদি ভেলোসিটি হেডটা বেড়ে যায়, মনে করো আমার ইনপুটে ভেলোসিটি হচ্ছে কম, আউটপুটে ভেলোসিটি হচ্ছে অনেক বেশি, যেভাবেই হোক না কেন, তাহলে যদি যোগফলগুলোকে কনস্ট্যান্ট রাখতে হয়, আউটপুটের প্রেসার হেড কমে যাবে আর এলিভেশন হেড কমে যাবে। ঠিক আছে? তারপর যদি আউটপুটের প্রেসার বেড়ে যায়, তাহলে আউটপুটের ভেলোসিটি কমে যাবে। এখানে সম্পর্কটা চলে আসতেছে, প্রেসার আর ভেলোসিটির মধ্যেকার সম্পর্কটা, যে আসলে ভেলোসিটি বেশি থাকলে কি প্রেসার কেমন হবে না কম হবে। ম্যাম কি বললেন? মানে এই মানে তোমরা এখানে আমরা দুইটা ইকুয়েশন পড়ি, একটা হচ্ছে a1 v1 ইকুয়ালস টু a2 v2। a2 v2। এটা দিয়ে আমরা সম্পর্কটা জানি এরিয়ার সাথে ভেলোসিটি। ঠিক আছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক, এরিয়া কমলে ভেলোসিটি বাড়ে, এরিয়া বাড়লে ভেলোসিটি কমে। আর যদি ভেলোসিটির সাথে প্রেসারের সম্পর্কটা দেখতে হয়, সেটা আমরা এই ইকুয়েশন থেকে দেখতে পারি। ঠিক আছে? এখানে আমরা দেখতেছি যে এই তিনটা হেডের যোগফল অলওয়েজ সমান। এখন তুমি বলতে পারো যে মনে করো আম কথার কথা কোন একটা সময়ে এটার মান হচ্ছে ধরো 4, এটার মান হচ্ছে 10, আর এটার মান হচ্ছে 5। তাহলে তিনটার যোগফল কত হবে বলো তো? 19। 19 ম্যাম। 19। ওকে। তো এটা হচ্ছে ইনপুট সাইডে। যদি এই তিনটার যোগফল সব জায়গায় হচ্ছে সমানই থাকে, তাহলে এই পানিটা যে এখান থেকে এখানে কষ্ট করে উঠলো, হুম, উঠে এখান দিয়ে বের হচ্ছে, তো এখানে ওই তিনটা যোগফল সমান হতে হবে না? এখন এখানে মনে করো এটা 3 ফল, এখানেও হচ্ছে কি 19ই। তাহলে এখানে আমার এইচটা বেড়ে গেছে, এলিভেশন হেডটা বেড়ে গেছে। এখন 5 থেকে বেড়ে মনে করো ও 10 হয়ে গেল।
তো যোগফল কিন্তু এখনো 1900 থাকতে হবে। তাইলে এই দুইটার যোগফল হবে 9, তাই না? এই দুটোর জি যোগফল ম্যাম। যদি 9 হয়, এখন মনে করো আমার প্রেশার আউটপুটের এখানে প্রেশারটা আগের চাইতে কোনোভাবে বাড়ছে। তার মানে আউটপুটের ক্ষেত্রে ভেলোসিটিটা অবশ্যই আগের থেকে কমতে হবে। বা যদি এখানে অন্য সিস্টেম, যে মনে করো আম এখানে যদি মনে করো এরিয়াটা আগের চাইতে বেড়ে যায়, তাহলে ভেলোসিটিটা কমে গেল। কমে গিয়ে মনে করো এটা যদি হয় হচ্ছে কমতে, কমতে যদি এখানে এটা 4 হয়ে যায়, তখন এটা হয়ে যাবে 5। এই ৩ টার মধ্যে রিলেশনটা দেখাচ্ছে হচ্ছে এই সমীকরণটা। আর যদি মনে করো হেড সমানই থাকে, সাপোজ হেডটা সমান, ইনপুটে যা হেড আউটপুটেও তা, কোনো উচ্চতার ডিফারেন্স নাই। তাহলে এটা 5 ছিল, এটা তখনও 5 থাকবে। 5 ই থাকলেও কোনো অসুবিধা নাই। এই ক্ষেত্রে দেখো ইনপুটে যদি আমি ভেলোসিটি বেশি হয়, v1 যদি গ্রেটার দেন v2 হয়, আউটপুটে ভেলোসিটি কম, তাহলে এদের যোগফলকে সমান রাখতে হলে কি করতে হবে? আউটপুটের প্রেশারটাকে বাড়তে বিশাল হবে। লাগে। জি ম্যাম। বুঝা গেছে? কারণ যোগফল তিনটারই সমান। তো এই সমীকরণটা হচ্ছে প্রেশার আর ভেলোসিটির মধ্যেকার সম্পর্কটা জানায়। আর এই সমীকরণটা হচ্ছে এরিয়া আর ভেলোসিটির মধ্যেকার সম্পর্কটা জানায়। বুঝা গেল? জি ম্যাম। আচ্ছা। তো মনে হচ্ছিল যে বুঝি কোথাও ভেলোসিটি বাড়লে প্রেশারও বেড়ে যায়। আসলে তা না। মানে ভেলোসিটির সাথে প্রেশারের একটা ইনভার্স সম্পর্ক আছে বড়। মানে ওই প্রেশারটা ভেলোসিটিতে রিলিজ হয়ে যায়। ঠিক আছে? ম্যাম বুঝলাম না, আটকে পড়ছে কথা। আবার বলো। ম্যাম আপনার কথাটা একটু এর আগে বেজে কি আসছে, বলছেন? আরেকবার বলেন। মানে মনে হতে পারে যে ভেলোসিটি বাড়লে বুঝি প্রেশার বাড়ে। ঠিক আছে? কিন্তু এটা সবসময় আসলে ট্রু না। মানে প্রেশারটা হচ্ছে যে চাপটা দিচ্ছে। তো মনে করো আম উম কি বলতাম? অনেক সময় ওই চাপের কারণে ধরো আমি আমি খুব জোরে একটা ফ্লুইডকে ধাক্কা দিলাম। তো আমার প্রেশারটা হচ্ছে যে ১ম এ কি ছিল? বেশি ছিল। মনে করো একটা পানির গ্লাস আছে, সেটা বসে আছে। তো এখন আমি খুব জোরে ওকে একটা প্রেশার দিয়ে গ্লাসটাকে যখন ধাক্কা দিলাম, তখন কি হবে? ওই পানিটা মনে করো গ্লাসটা থেকে উড়ে গিয়ে কোথাও পড়লো। অর্থাৎ আমার প্রেশারটা কিন্তু ওর ভেলোসিটিটা অনেক বাড়িয়ে দিয়েছে। কিন্তু পানিটা কি হচ্ছে অত জোরেই হিট করবে? মনে করো ওই পানিটা কি গিয়ে আরেকটা পানির গ্লাসকে ফেলতে পারবে? না ম্যাম, কারণ তো না পারবে না, ম্যাম, তখন তো পারবে না ম্যাম তো। তার গতি অর্থাৎ কমে ওর যাবে। প্রেশারটা কিন্তু কমে গেছে। অথচ ভেলোসিটি কিন্তু বেড়ে গেছে। জি বুঝা ম্যাম। গেছে? তো এজন্য এদের মধ্যে একটা ইনভার্স সম্পর্কও থাকতে পারে। এমনে মনে হয় কি যে বুঝি প্রেশার বেশি থাকলে ভেলোসিটিও বেশি। তা না। এখানে ইনপুট আউটপুটের সাথে। যদি আউটপুটে ভেলোসিটি বাড়ে, তার মানে ইনপুটে প্রেশারটা বেশি ছিল। আউটপুটে সেই পরিমাণ প্রেশার নাই। আচ্ছা। তাহলে এখানে আমি বার্নৌলিস ইকুয়েশনটা দিলাম। তাহলে বার্নৌলিস ইকুয়েশনটা কি? এইটুকু। P by rho g plus V square by 2g plus H equals to এইচ ইকুয়াল constant. টু সি। অর্থাৎ প্রেশার হেড, ভেলোসিটি হেড আর এলিভেশন হেড এই তিনটার যোগফল সমান হবে। ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে ম্যাম। ওকে, তাহলে আমরা এখন এখানে চলে আসি। এখানেই পুরা পুরা ডেরিভেশনটা নাই। ডেরিভেশনটা আমরা কিছু করি নাই। জাস্ট দুইটা পাইপের ইনপুট আউটপুট দেখিয়েছি। ইনপুটের টোটাল এনার্জি ইকুয়ালস টু আউটপুটের টোটাল এনার্জি। ইনপুটের কাইনেটিক পটেনশিয়াল আর ওয়ার্ক ইনপুট যোগ করে আউটপুটেরটা যোগ করে এই পাশে ওই পাশে এনে কনস্ট্যান্ট লিখে একটু ভাগ-টাগ করে এটা পেয়ে গেছি। এই যে দেখো এখানে P by rho g টাকে বলতেছে প্রেশার হেড। এটা রিপ্রেজেন্টস দ্য হাইট অফ এ ফ্লুইড কলাম দ্যাট প্রোডিউসেস দ্য স্ট্যাটিক প্রেশার P। আচ্ছা, মানে প্রেশার হেড যেহেতু বলা হচ্ছে, মানে এটা তুমি যদি হচ্ছে এদের একক বসাও, মানে পি এর জায়গায় যদি ফোর্স পার এরিয়া মানে নিউটন পার মিটার স্কয়ার বসাও, নিচে যদি হচ্ছে ঘনত্ব এককটা বসাও, দেখবা এককটা পাবা মিটারে। তো মিটারে আসা মানে কি? মানে এটা বুঝাচ্ছে যতটুকু উচ্চতা হলে
এর মানে mgh সমান আমি ওর প্রেসার সমানটা পেতাম, বা আমরা জানি যে h rho g, হ্যাঁ, যে কোনো একটা পানির উচ্চতার প্রেসার হচ্ছে h rho g। এই ইকুয়েশনটা কি পড়ছিলা কখনো? জি ম্যাম, পড়ছিলাম ম্যাম। জি যে ম্যাম, কোনো 5 পানির এ 9 এ প্রেসার পড়ছিলাম। হচ্ছে h rho g, h উচ্চতার পানির প্রেসার হচ্ছে h rho g, ঠিক আছে? তো এখান থেকে একটা প্রেসার পাবো না? এই এই জি জি ম্যাম। হেডটা বুঝায় হচ্ছে মানে পানির এখানে যে প্রেসারটা আছে, সাপোজ এখান দিয়ে পাইপ দিয়ে যে পানির প্রেসারটা যাচ্ছে, এটা কথার কথা মনে করো হচ্ছে 10 নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে? এইটুকু প্রেসার যদি আমার কোনো একটা হচ্ছে কলাম, পানির কলামের মধ্যে ক্রিয়েট করতে হতো, তাহলে এখানে যেই এইচটা হতো সেটাই হচ্ছে এখানের মিটার ভ্যালুটা। এজন্য এটাকে প্রেসার হেড বলে। মানে এই পি বাই রোজি দিয়ে যদি আমি ভাগ করি তাহলে একটা এইচ পাবো না? দেখো পি বাই রোজি ইকুয়ালস টু এইচ আসবে না এই সমীকরণে? জি ম্যাম। মানে এইচ উচ্চতার পানির যে প্রেসারটা হতো এখানে আসলে সেই প্রেসারটাই আছে এই এই পানির মধ্য দিয়ে, এটাই বোঝাচ্ছে। এটা জাস্ট মানে এটা একটা একটা উচ্চতা দিয়ে বুঝানো বা একটা মিটার ভ্যালু দিয়ে বুঝানো। সেরকম করে ভেলোসিটি হেড হচ্ছে represents the elevation needed for a fluid to reach the velocity v during frictionless free fall। ওই তো এটা দিয়ে বুঝাচ্ছে যে আম, যেই পরিমাণ পানি যদি উপরে এই উচ্চতায় উঠে তাহলে নিচে নামতে একদম শেষ জায়গায় সে যে বেগটা মানে অর্জন করবে ভি, এখানে মনে করো v1 আছে বেগ, তাহলে এই উচ্চতাটা অর্জন করতে তাকে যত উচ্চতায় উঠতে হবে এই বেগটা অর্জন করতে, সেটাই হচ্ছে v স্কয়ার বাই 2g। আচ্ছা, আর জেড তো হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, মানে জেড একটা এলিভেশন, এখানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটাকে বোঝানোর জন্য mgh বা mgz যেটাই বলো, এটা সেটাকে প্রকাশ করতেছে। তো যাই হোক, এত কিছু যদি আমাদের খেয়াল নাও থাকে, আমরা জাস্ট এই সমীকরণটা মাথায় রাখবো, এবং এটা বোঝাচ্ছে হচ্ছে প্রেসার, এটা বোঝাচ্ছে ভেলোসিটি, আর এটা বোঝাচ্ছে হচ্ছে এলিভেশন। এটা মাথায় রাখলেই হবে। আর হচ্ছে ম্যাম টোটাল হেড, এটা ম্যাম কি নির্দেশ করতেছে ম্যাম? এইচ দ্বারা, ক্যাপিটাল এইচ। টোটাল হেডটা বোঝাচ্ছে, মনে করো টোটাল তিনটার হেডটা যোগফল। তিনটার যোগফল একটা মিটার ভ্যালু পাবো না একটা উচ্চতা পাবো। এখন পানি যদি মনে করো টোটাল হেড, এটা টোটাল হেডকে ক্যাপিটাল এইচ দিয়ে দেখাচ্ছে, ক্যাপিটাল এইচ পরিমাণ উঠলে তার যে এনার্জিটা পেতাম না আমরা mgh, মনে করো টোটাল এনার্জি, সেটা হচ্ছে এই তিনটা এনার্জির যোগফল, সেটা বোঝাচ্ছে। মানে এটা হচ্ছে প্রেসারের দরুন এনার্জি বা ওয়ার্কটাকে বুঝায়, এটা হচ্ছে ভেলোসিটির দরুন কাইনেটিক এনার্জিটাকে বুঝায়, এটা হচ্ছে এলিভেশনের দরুন পোটেনশিয়াল এনার্জিটাকে বুঝায়। তিনোটার ইফেক্টটা যোগ করলে আমি একটা মিটার পাই না? তো ওইটা রিপ্রেজেন্ট করবে টোটাল এনার্জিটাকে। তাহলে এইচ উচ্চতার টোটাল এনার্জি কত হবে মনে করো? শুধুমাত্র mgh, ঠিক আছে? সেটা হচ্ছে ওই তিনটার যোগফলের এনার্জির সমান। ওকে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তারপর এখন আমরা যদি এখন পাম্পে আসি, এই বার্নৌলিজ ইকুয়েশনের একটা ইমপ্লিমেন্টেশন এই পাম্পেই পাওয়া যাবে। দেখি আমরা কোথায়। ওই ভিডিওটাকে আমরা আরেকবার ছাড়বো, গত ক্লাসে যে ভিডিওটা দেখতে বলেছিলাম। ম্যাম, আপনি একটু বুঝিয়ে দিলে ভালো হতো ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখানে সেন্ট্রিফিউগাল পাম্প কেন বলে, মানে কেন নাম, এটা আমি গত ক্লাসে বলেছি। সেন্ট্রিফিউগাল মানে হচ্ছে কেন্দ্র বিমুখী। ওই যে আমরা একটা চাবি রিং এর উদাহরণ দেখেছিলাম, যে একটা চাবি রিং যখন আমরা হাতের চারপাশে ঘুরাই তখন সে ঘুরে ঠিকই, কোনো অসুবিধা নেই, যতক্ষণ আঙ্গুলের সাথে আটকে আছে ততক্ষণ আটকে থাকলো। পরে যখন আঙ্গুল থেকে আমরা কোনো কোনো যদি ছুটে যায় তখন সে মাটিতে পড়ে যাবে ডিরেক্ট, তাই না? এমনই তো হওয়ার কথা, যে কোনো একটা কিছু যদি বাতাসে ঝুলে থাকে সে তো ডিরেক্ট সোজাসুজি মাটিতে পড়ে যাওয়া উচিত। তুমি হাত থেকে একটা ছেড়ে দাও, সোজা মাটিতে পড়ে যাবে। তো চাবি রিংটা কেন সোজা মাটিতে পড়ে না? চাবি রিংটা বরং ওই যে যে পথে ঘুরতেছিল সেই পথে ছিটকে সে অনেক দূরে যায়, দূরে যেতে যেতে আস্তে আস্তে সে মাটিতে গিয়ে পড়ে, তাই না? অর্থাৎ সে তার ব্যাসার্ধ বরাবর ছিটকে যায়, যে ব্যাসার্ধ বরাবর ঘুরতেছিল সেই ব্যাসার্ধ বরাবরই ছিটকে যায়। এটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল।
এই বলটাকে আমরা ব্যবহার করি। একটা পানি আনি, পানিটাকে ঘুরাই। তো যেই পানিটাকে তো আমরা ধরে রাখি না। যেহেতু ঘুরাচ্ছি এজন্য সে কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর ছিটকে গিয়ে বাইরে চলে যায়। তো সে যেহেতু পানিটা বাইরে চলে যাচ্ছে, ভিতরে পানির প্রেশারটা কমে যাচ্ছে। কমে গেলে যদি অনেক কমে যায়, যদি নিচে মনে করো মাটির নিচে যে পানি তার তুলনায় সেন্ট্রিফিউগাল পাম্পের ভিতরে পানির প্রেশার কমে যায়, অটোমেটিক্যালি উচ্চ প্রেশারের জায়গা থেকে ওয়াটার এসে ভিতরের জায়গাটা ফিল আপ করে ফেলবে। এভাবে করে কন্টিনিউয়াসলি মাটি থেকে পানিটা সাক হতে থাকবে। আর সেটাকে সেন্ট্রিফিউগাল পাম্পের ইম্পেলারটা ঘুরে, ঘুরে বাইরে পাঠায় দিবে। আবার পানি উঠবে। আবার সেটাকে বাইরে পাঠায় দিবে। আবার উঠবে, আবার বাইরে পাঠায় দিবে। সো দিস ইস দ্য ওয়ার্কিং প্রিন্সিপল অফ সেন্ট্রিফিউগাল পাম্প। ওকে? এখন তুমি বলতে পারো, ম্যাম তাহলে আমি সেন্ট্রিফিউগালি কেন করতেছি? তুমি চাইলে চাপ কল যেরকম উঠানামা, উঠানামা হয় সেরকমও চিন্তা করতে পারো। কিন্তু উঠানামা, উঠানামা করলে তো পানিটা ছিটকে বাইরে যায় না। সে উপর নিচ করবে কোনোভাবে। আমি যদি পানিটাকে উপর নিচ করাতে পারি, সে তো বাইরে যাবে না। তো বাইরে যদি না যায়, ভিতরে তো প্রেশার কমবে না বা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে না, খালি ক্রিয়েট হবে না। ঠিক আছে? ছিটকানোর জন্য ওই ঘুরানোটা করা হয়। সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে কাজে লাগানো হয়। তো এইগুলো হচ্ছে মেইন কম্পোনেন্টস, 3 বেসিক কম্পোনেন্ট যে জিনিসটা ঘুরায়। এখানে ব্লেড থাকে যাতে পানিটাকে সুন্দর করে ঘুরাতে পারে। এটাকে আমরা বলি ইম্পেলার। তারপর হচ্ছে ইম্পেলারটাকে ঘুরানোর জন্য একটা মোটর থাকে। তারপর থাকবে হচ্ছে কি এর চারপাশে ভলিউট কেসিং। আচ্ছা, তো এখন আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট একটা, একটা করে দেখব। ফার্স্ট এ কি ইম্পেলার। ইম্পেলার এগুলো আমরা সবগুলাই বলেছিলাম, যেটা হচ্ছে রোটেটিং পার্ট। এখানে কিছু ভেইন বা ব্লেড থাকে। এটা একটা শ্যাফট আছে, শ্যাফটের মাধ্যমে একটা ইলেকট্রিক মোটরের সাথে কানেক্টেড। তারপর ইম্পেলারের কিছু ম্যাম টুকিটাকি দেখছি, ইম্পেলারের টাইপ ম্যাম ৩ ধরনের ইম্পেলার কেন ম্যাম? ওইগুলোর কাজ কি ম্যাম ৩ ধরনের? এগুলার। হচ্ছে ইনক্লোজ, সেমি ওপেন, তারপরে ওপেন, এগুলো ম্যাম ক্লোজ। আচ্ছা। এগুলো একেকটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন একেক রকম। যেমন মনে করো যেটা হচ্ছে ওপেন ইম্পেলার, ২ পাশে কোনো বাধা নাই। এগুলো সাধারণত কোনো ফ্লুইড যদি হচ্ছে খুব স্টিকি হয়, খুবই আঠালো টাইপের হয়, সেক্ষেত্রে ওপেন ইম্পেলারটা ইউজ করা হয়। ঠিক আছে? ওইটা ক্লোজ হলে হয় কি এইসব জায়গা দিয়ে কি হয়ে যায়? মনে করো জমে যেতে পারে যেহেতু জি আঠালো অনেক, গ্লুই টাইপের। তো সেক্ষেত্রে ওপেন ইম্পেলার ইউজ করা হয়। সেরকম করে সেমি ওপেনেরও হয়তো কিছু অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে? বাট এটা আমি জানি যে গ্লু বা স্টিকি ক্ষেত্রে হচ্ছে ওপেন ইম্পেলারটা ইউজ করা যাতে ছড়াইতে পারে চারপাশে বেশি। ওকে? জি আবার ম্যাম। পানির ক্ষেত্রে ওই সমস্যাটা নাই। পানি স্টিকি না। তো এটা যদি আমি ক্লোজ ইম্পেলার ইউজ করি, তখন বরং পানির মানে ক্লোজ হলে কিন্তু ভালো। ওটা সুন্দর মতো থাকবে। কেসিং এর মধ্যে আ সুন্দর মতো থাকবে। পানির প্রেশারটা কেসিং এর উপর মানে দিবে না। মানে বেশি একটা প্রেশার দিবে না। অনেক সময় পাম্প নষ্ট হয়ে যায় না? দেখবা পাম্প পুরা ভেঙে যায়। কেন? কারণ ভিতরে তো আসলে হিউজ প্রেশার। পানিটাকে যে আমি ধাক্কায় ঘুরে, ঘুরে বের করতেছি, সে কিন্তু খুব জোরে বের হচ্ছে। দেখবা পাম্প কাজ করলে পাম্প একটু, একটু কাঁপে। সে পানির জি ম্যাম। ওই প্রেশারের কারণে মানে পানি যে আসতেছে, বের হচ্ছে, এটা একটা 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 গতি তো। ভালো একটা গতি। একটা ঝাঁকুনি খায় পাম্প গুলা। তো আমি যদি পানির ক্ষেত্রে এরকম ওপেন ইম্পেলার ইউজ করি, দেখবা চারপাশে ছিটকায়-টিটকায়। পানির প্রেশার কিন্তু হিউজ প্রেশার। মানে পানি বলে যে সে কোনো বাড়ি মারতে পারে না তা না। কখনো মানে ঝরনার নিচে গিয়ে দাঁড়ায়ও। মানে মনে হবে তুমি পুরা মাথা-টাথা তোমাকে মাটিতে ঢুকাই দিচ্ছে। বড়, বড় ঝরনার নিচে। জি ম্যাম, অনেক ব্যথা পাওয়া যায়। হ্যাঁ, অনেক ব্যথা পাওয়া যায়। তারপর এজন্য পানির ক্ষেত্রে মানে ক্লোজড হলে ভালো। যেকোনো লিকুইড এর ক্ষেত্রে ক্লোজড হলে ওইটাকে বেশি মেইনটেইন করা যায় বা ম্যানেজ করা যায় লিকুইডটাকে। ওপেন হলে ম্যানেজ করাটা কষ্টকর। ওটা মেকানিক্যাল স্ট্রাকচার এর উপর বেশি প্রেশার দেয়। যেহেতু পানির মানে লিকুইড এর পথটা মানে আটকানো না। কিন্তু ওই যে আমাদের যখন আঠালো টাইপের এসে যায়, তখন ক্লোজ দিলে অসুবিধা। তো সেক্ষেত্রে হয়তো ওপেন ইম্পেলার ইউজ করা হয়। ঠিক আছে? জি ম্যাম। তারপর হচ্ছে আম ইম্পেলার টাইপের মধ্যেও আছে ব্যাকওয়ার্ড ভেন, রেডিয়াল ভেন, ফরওয়ার্ড ভেন। এগুলোরও অ্যাপ্লিকেশন আছে। স্ট্রাকচার এর উপর ডিপেন্ড করে হয়তো। এটা এটা সার্চ দিলেই পাবা যে অ্যাপ্লিকেশন অফ ব্যাকওয়ার্ড, রেডিয়াল অ্যান্ড ফরওয়ার্ড ভেনস। দেখি নিজেরাই কিছু এক্সপ্লোর করো কোথায়, কোথায় ইউজ হয়। তারপর হচ্ছে দেখো কেসিং। এখানে এসে মজার ব্যাপারটা দেখো। কেসিংটা
পানিটা কিন্তু আগে হচ্ছে চিকন জায়গাটাতে বের হচ্ছে। বের হয়ে যেতে, যেতে সে আস্তে, আস্তে এরিয়াটা বড় হচ্ছে। এখন দেখো যখন এরিয়া চিকন সেখানে ভেলোসিটি যদি যাই থাকবে না কেন, এরিয়াটা যেই বেড়ে গেল ভেলোসিটিটা কি কমবে না বাড়বে? বাড়বে ম্যাম। আস্তে, আস্তে ভেলোসিটিটা বাড়বে না? কমবে ম্যাম। বাড়বে? বাড়বে ম্যাম, বাড়বে কোনটা ম্যাম। বাড়বে? এরিয়া বেড়ে গেলে ম্যাম। যখন বের হয়ে যাচ্ছে দেখো ১ম থেকে তো আউটপুটের এরিয়াটা বেশি। এরিয়া বেশি হলে ভেলোসিটি কমে যাবে। জি ম্যাম। এখান থেকে ভেলোসিটি এখানে কম। ঠিক আছে? জি তো ম্যাম। আমি কেন ভেলোসিটিটা কমালাম? কারণ হচ্ছে ম্যাম কারণ আমার তো তখন ম্যাম অনেক ফোর্সে ম্যাম পানিটা অনেক দূরে চলে যাবে ম্যাম, এই কারণে তো হচ্ছে ম্যাম আমরা ভেলোসিটি কমাই দিলাম, বা পানিটা বের হয়ে যাতে যেতে পারে আর কি, এরিয়া বেশি এরিয়া নিয়ে। আচ্ছা আর অ্যাকচুয়ালি এখানে ওই যে আমরা বার্নৌলিজ ইকুয়েশন পড়ছিলাম না প্রেসার হেড তারপর কি ছিল এলিভেশন জি তারপর ছিল GH। v²/2g এটা কনস্ট্যান্ট না? তো জি আমি ম্যাম। যদি ভেলোসিটি হেডটাকে কমাই দেই তাহলে কি হবে? প্রেসার হেডটা বেড়ে যাবে। তাই না? জি ম্যাম। আরো জি একটা ম্যাম। জিনিস হবে। সেটা কি? এইটাকেও তো চাইলে আমি বাড়াতে পারবো। এটা যদি কমাই এটাও বাড়বে না? জি ম্যাম। এলিভেশন হেডটা বাড়া মানে কি বলতো? এলিভেশন মানে কি? এলিভেশন মানে বুঝো? এলিভেটর আমরা নাম শুনছি না এলিভেটর? এলিভেটর হচ্ছে লিফট। লিফটকে এলিভেটর বলে না? জি ম্যাম। এলিভেশন মানে হচ্ছে উচ্চতা। ঠিক আছে? মাটি থেকে উচ্চতা। তো আমরা আসলে পাম্প দিয়ে কি চাই? মাটির নিচ থেকে বা পানি গভীর উঁচুতে থেকে ওঠা। পানি উত্তোলন করতে চাই না? জি ম্যাম। তাহলে অটোমেটিক তো যেটা পানিটা নিচে তার এলিভেশন কম। আর আমি যে আউটপুটে যে পানিটা দিতে চাচ্ছি সেটার এলিভেশন বেশি এবং এই বেশি। কাজটা তো পাম্পই করবে। তো আমি যদি জি আউটপুটে ম্যাম। ভেলোসিটিও অনেক বেশি দেই, তাহলে এদের যোগফলটা সমান করতে গেলে আমি বেশি পানি আসলে তুলতে পারব না বেশি উপরে। মানে বেশি গভীর থেকে পানি তুলতে পারব না। বুঝা গেছে? মানে এটা একটা এজন্যই বলতেছি ইকুয়েশনটা মানে ইকুয়েশন দিয়ে বুঝলে তখন বুঝবা যে এর ইমপ্যাক্টটা কেমন। হঠাৎ করে মাথায় আসবে না। আসলে মানে ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যদি আউটপুটের ভেলোসিটি হেডটা আমি কমায় দেই, তাহলে হবে কি আমি বেশি উপরে পানি তুলতে পারবো। এলিভেশন হেডটা বেশি হবে। বা আমি পানির প্রেশারটাও হয়তো বাড়াতে পারবো যদি দরকার হয়। কারণ এই ৩ টার যোগফল হচ্ছে সমান। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। মানে তুমি বলতে পারো যে এনার্জি তো দিতে হয়। মনে করো পাম্পকে তো আমি যে ইলেকট্রিক্যাল দিচ্ছি, এই যে আমি ওয়ার্ক ইনপুট করতেছি, ইনপুট ওয়ার্কটা কই থেকে আসতেছে? ইনপুট ওয়ার্কটা তো আমি যে সুইচ দিচ্ছি, ইলেকট্রিক্যাল এনার্জি যাচ্ছে, সেটাই কনভার্ট হয়ে ইনপুট ওয়ার্ক হিসেবে যাচ্ছে, তাই না? সেটাই তো। তো এটাই যদি হয়, তো ওর সব কাজই যদি আউটপুটের ভেলোসিটি বাড়াইতেই চলে যায়, তাহলে আমি উঠাতে পারবো কম না? এজন্য আমরা ভেলোসিটিটাকে কম রাখি যে আউটপুটে এত ভেলোসিটির দরকার নাই, উঠাতে পারলেই ভালো। ওকে? ওকে ম্যাম। আচ্ছা। তাহলে কেসিং এটা একটা এয়ার টাইট প্যাসেজ সারাউন্ডিং দ্য ইম্পেলার। এটা এমনভাবে ডিরেক্ট করা হয় যাতে ইম্পেলার থেকে পানিটা বাইরের দিকে চলে যায়। লিড দ্য ওয়াটার বা আমি পড়ি ডিজাইন টু ডিরেক্ট দ্য লিকুইড টু দ্য ইম্পেলার অ্যান্ড লিড ইট অ্যাওয়ে। তাহলে এই কেসিং এর কারণে ১ম এ পানিটা ইম্পেলার পর্যন্ত আসবে এবং সেটা বাইরে পর্যন্ত লিড করবে। আর ভলিউট কেসিং কেন দেওয়া হচ্ছে? ইট ইজ অফ স্পাইরাল টাইপ ইন হুইচ দ্য এরিয়া অফ দ্য ফ্লো ইনক্রিজেস গ্র্যাজুয়ালি। এটা হচ্ছে একটা স্পাইরাল টাইপ ইম্পেলার যেখানে এরিয়াটা দেখো আস্তে, আস্তে বাড়তেছে। পানিটা যে যাবে আস্তে, আস্তে বড় এরিয়া হয়ে যাবে। অটোমেটিক্যালি ভেলোসিটিটা কমে যাবে। তারপর আচ্ছা। তারপর ভলিউট মানে হচ্ছে স্পাইরাল ভলিউট ক্যাপচারস দ্য লিকুইড এক্সিটিং দ্য ইম্পেলার। এই যেই পানি লিকুইডটা বের হচ্ছে ইম্পেলার থেকে সেটাকে সে ক্যাপচার করে ফেলে। করে converts kinetic energy into potential energy directs liquid into the discharge pipe. ওই যে কাইনেটিক এনার্জি মানে কাইনেটিক এনার্জিটাকে কমে গেল এখন কারণ ভেলোসিটি কমে যাচ্ছে। তাহলে সেটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। মানে পোটেনশিয়াল এনার্জি কি? উচ্চতা।
উচ্চতা বাড়বে। যত বেশি উপরে উঠাবো আমি পানিটাকে তত বেশি potential energy বাড়বে। directs liquid into the discharge pipe. ফাইনাল discharge pipe দিয়ে আবার বের হয়ে যাবে। তারপর কি হবে? তাহলে এটাই ছিল আমাদের কেসিং সংক্রান্ত পড়া। কেসিং নিয়ে তাহলে কেউ কি একটু সুন্দর করে বলতে পারবা? দেখি বলো তো কেন এখানে ভলিউট কেসিং দেওয়া হলো? সুন্দর করে বলো। বোনাস দিব তাকে। উম, বলো কেউ একজন ট্রাই করো। আমি হেল্প করব। ট্রাই করো। পানির উচ্চতাটা যাতে বেড়ে যায়। সুন্দর করে তারপরে বলো। পানির উচ্চতা তো বাড়বে। ভালো কথা বলছো। ফাইনাল আউটপুট সেটাই। কিন্তু তার জন্য কিভাবে ভলিউট কেসিংটা সেই কাজে কিভাবে সহায়তা করতেছে? ম্যাম প্রেসারটাও তো বাড়তেছে এখানে। সরি, ভেলোসিটিটা ম্যাম। আহারে মাহিদুল সবসময় অ্যান্সার দেয় ঠিকই কিন্তু ঠিক উল্টাটা বলে। ম্যাম দেখো এটা প্রেসারটা হচ্ছে পানিটা কি ম্যাম প্রেসার ম্যাম যখন ম্যাম প্রেসার পানির ভেলোসিটিটা পানিটা ম্যাম কি কমে যাবে শুরুতে তখন কি আউটপুটে ভেলোসিটি থাকে? কমেছে ম্যাম। এখানে ম্যাম কি হচ্ছে? প্রেসারটা বেড়ে এরিয়াটা যায়। আস্তে ভেলোসিটিটা আস্তে কমে বাড়তেছে যদি নাকি আস্তে এরিয়াটা কমতেছে? ম্যাম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আর ভেলোসিটিটা ম্যাম আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ, এখন ভেলোসিটি যদি কমে যায় তার মানে কাইনেটিক এনার্জিও কমে যাবে। কারণ কাইনেটিক এনার্জি কমলে জি কোনো ম্যাম। না কোনো একটা এনার্জিকে তো বাড়তে হবে। তাই না? জি সেটা ম্যাম। জি হচ্ছে ম্যাম। পোটেনশিয়াল এনার্জিতে বাড়তে হবে। অর্থাৎ ওই যে ৩ টার যোগফল সমান যদি আমি ভেলোসিটি জি ম্যাম। হেডটাকে কমিয়ে দেই তাহলে এলিভেশন হেডটা বেড়ে যাবে। মানে আমি হ্যাঁ যদি হাইটটা আসলে বেড়ে যাবে। আউটপুট দিয়ে বেশি ফোর্সে পানি বের করতে চাই, পাম্পটা আসলে বেশি গভীর থেকে পানি তুলতে পারবে না। পাম্পের সব কাজ ওকে ওর ভেলোসিটি বাড়াইতেই চলে গেছে। পাম্পে যে ইনপুটটা দিচ্ছি সেটা তো আউটপুটে কাইনেটিক এনার্জিতে যদি কনভার্ট হয়, তো কাইনেটিক এনার্জিতেই কনভার্ট হয়ে গেল। তাই না? ভেলোসিটি বেশি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল। কিন্তু কাইনেটিক এনার্জিতে যদি কম হয় তাহলে সে পোটেনশিয়াল এনার্জিতে হাত দেওয়ার একটু সময় পাবে। তো তোমরা তো আর এভাবে লিখবা না। তোমরা কিভাবে লিখতে পারো? দ্যাট দ্য এরিয়া অফ দ্য volute casing increases gradually. And from the relation A1 AV equals to constant or A1 V1 equals to A2 V2, we know when when area increases, velocity decreases. So the output velocity will decrease gradually. So the kinetic energy will be less and this energy will be converted to potential energy. And we can elevate water to more height. এই ম্যাম এখানে তো ম্যাম এখানে আমাদের হচ্ছে ম্যাম প্রেসারটাও তো বাড়তেছে আউটপুটটা তো ম্যাম আস্তে আস্তে ম্যাম প্রেসারও কমে যাচ্ছে আর হচ্ছে ম্যাম ভেলোসিটিটাও কমে যাচ্ছে শুধু ম্যাম পোটেনশিয়াল এনার্জিটা ম্যাম বৃদ্ধি পাচ্ছে। প্রেসার তো ম্যাম কমবে না। প্রেসার বাড়তেছে না। প্রেসার তো প্রেসার বাড়তে থাকবে। ধরো কনস্ট্যান্টই আছে কোনো অসুবিধা নাই তো মনে করো এখানে পি বাই রো জি জি ম্যাম কনস্ট্যান্ট এখানে থাকলে তো অসুবিধা নেই। প্রেসারের কাহিনীটা ইম্পর্টেন্ট না পি বাই রো জি প্লাস ধরো ভি স্কোয়ার বাই টু জি এটা কমতেছে নাকি বাড়তেছে সেটা দেখার আমার দরকার নাই এখানে পি আমার ভি স্কোয়ার এইচটা বাই টু জি প্লাস মনে করো এইচ ইকুয়ালস হচ্ছে কনস্ট্যান্ট এখন কথার কথা মনে করো এটা 10 এটা ছিল প্রথমে যদি ভেলোসিটি বেশি হতো তাহলে ভেলোসিটিটা হতো মনে করো 20 আর নিচে যখন মানে এই অবস্থায় ধরো যে পরিমাণ উচ্চতায় আমি উঠালাম সেটা মনে করো 5 ইকুয়ালস টু তাহলে কত হয় যোগফল 35 35। তাই না জি ম্যাম। এখন জি প্রেসারের ম্যাম। কি অবস্থা আমি জানি না মনে করো প্রেসার একই রকম আছে এই অবস্থায় যদি আমি এটাকে কমিয়ে মানে থাক এত জোরে আমি বের করব না যদি আমি কিচ্ছু না করতাম এরিয়া টেরিয়া হচ্ছে যে নাই চেঞ্জ করতাম তাহলে যা ভেলোসিটি ছিল না সেটাতেই বের হতো ঠিক আছে কোনো অসুবিধা কিন্তু ছিল না মনে করো সেই কেসটা হচ্ছে এটা কিন্তু আমি চাইলাম যে কোনো টেকনিক করতে পারি নাকি যাতে করে পানিটাকে আরেকটু বেশি নিচের থেকে উঠাতে পারি বা বিল্ডিং আমার বড় আরো যাতে উঠাতে পারি তো আমি টেকনিক ইউজ করছি যে ভলিউট কেসিং দিলাম ভলিউট কেসিং দিলে অটোমেটিক্যালি এরিয়া বাড়ার কারণে ভেলোসিটিটা কমে যাবে অর্থাৎ কাইনেটিক এনার্জিতে প্রেসারটা কমে যাচ্ছে তো এটা যদি কমে যায় এটা যদি 10 হয় তো এটা 15 হয়ে যাবে না যাতে করে জি 35 ম্যাম। থাকে তো এখানে তো আমার প্রেসারের কি অবস্থা হচ্ছে সেটা দেখা লাগতেছে না বুঝা গেল এখানে জাস্ট আমার এই দুটার মেইনলি ইয়া প্রেসার হয়তো একটু কমতে পারে বা বাড়তে পারে বা সমানও থাকতে পারে ঠিক আছে জি ম্যাম।
বুঝতে পারছি। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে আচ্ছা প্রেশারটা আসলে কি হবে? মনে করো আমি পানি আগে যে উচ্চতায় উঠাচ্ছিলাম, মনে করো আ যদি আমি বেসিক্যালি তো এলিভেশনটাও ম্যাম কমে এখন যাওয়ার কথা বল। না কমে যাওয়ার কথা না। মনে করো আমার বিল্ডিং হচ্ছে, মনে করো টাঙ্কি এখানেও আছে, এখানেও আছে। বা কি করতে পারি? কিভাবে দেখাতে পারি? আচ্ছা দেখাই তোমাদেরকে। এটা যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং, আশা করি মজাই পাবা। দেখো, ধরো নিচে একটা বিল্ডিং আছে সুন্দর করে। এটার নিচে অনেক একটা ডিপ, মানে এখানে অনেক পানির জায়গা আছে। ঠিক আছে? তো এখন আমি যে পাম্পটা বসাচ্ছি, সেই পাম্পটা মনে করো এই জায়গা থেকে পানিটা উঠাচ্ছে, এই লেভেল থেকে। ঠিক আছে? এই লেভেল থেকে সে ছাদে নিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি? তার ১ম এ মনে করো এখানে যদি এলিভেশন বা আমি কোনো একটা রেফারেন্স চিন্তা করি, ধরো রেফারেন্স হচ্ছে এখানে। তো তার এখানে এলিভেশন যা ছিল, এখানে তার এলিভেশন অনেক বেশি না? এলিভেট করে ফেললো। ঠিক আছে? জি ম্যাম। তো জি এই ম্যাম। অবস্থায় এখানে একটা পাম্প আছে, ভালো কথা, পাম্পটা থাকুক। পাম্পটা আমার এই জায়গায় আছে সুন্দর মতো। তো পাম্পটার আমাদের প্রেসার হেড রো জি প্লাস ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আচ্ছা, তো এখন দেখো, যদি আমি ভেলোসিটি চেঞ্জই না করি, তাহলে মনে করো সে এই পরিমাণ হাইটেই তুলতে পারতেছে, যেটা আমি করতেছিলাম 10 প্লাস 20 প্লাস 5। মনে করো এখানে হাইটের জন্য এলিভেশন হেডটা 5। তো এটাই। এখন যদি আমি কোনোভাবে ভেলোসিটিটা কমাই, হুম, তাহলে ভেলোসিটিটা যদি কমাই, তাহলে মনে করো এটা 20 থেকে 10 হয়ে গেল। তো এখন সে কি করতে পারবে? সে এখন আরেকটু নিচ থেকে পানি তুলতে পারবে। মনে করো সে এখন এই লেভেল থেকে পানি তুলতে পারতেছে। তাহলে অটোমেটিক্যালি আমার এলিভেশন হেডটা বেড়ে গেল না? বেড়ে গেলে এখন মনে করো এটা 5 থেকে বেড়ে যতটুকু হয়েছে, এই টোটালটা তো একটা হেড, এটা তো যোগফল। এখন 5 এর থেকে যোগ করে মনে করো 10 হয়েছে। তো 10 যদি হয়, তখন কি হবে? তখন এখনো তো যোগফলটা 35 ই থাকতে হবে। এখন দেখো এলিভেশন হেডটা কিন্তু অত বাড়ে নাই। তো যদি 35 করতে হয়, এই ক্ষেত্রে প্রেসার হেডটা একটু বেড়ে গেল যোগফল সমান করার জন্য। কিন্তু যদি এমন হয় যে হাইটটা অনেক নিচে, যেটাও কম্পেনসেট করতে পারবে, ও যদি 10 কমে ও 10 বাড়তে পারবে, অর্থাৎ 15 হতে পারবে, সেই ক্ষেত্রে হচ্ছে চাপটা সমানই থাকবে। আর যদি মনে করো কুয়ার গভীরতাই বা আমাদের যে এটাকে কি বলে, ডিপের গভীরতাই এতটুক, তো আমি যদি ভেলোসিটি কমাইও, ও এর চাইতে গভীর থেকে পানি তুলতে পারবে না। তো ওই যে ভেলোসিটি কমে গেল, এক্সট্রাটা কোথায় যাবে তাইলে? এক্সট্রাটা তখন দেখবে এখান দিয়ে পানিটা আগের চাইতে বেশি প্রেসারে পড়তেছে। কিছুটা বুঝাতে পারছি? মানে এটা যখন কমবে, তখন যদি এটা বাড়তে পারে, তাহলে তো এরা মিলে কাটাকাটি করে ফেললো, ওকে জানতেই দিল না। কিন্তু মনে করো এটা কমালাম ঠিকই, কিন্তু ওকে বাড়াতে পারতেছি না। উচ্চতাটাই এতটুকু, ডিপের উচ্চতাই এতটুকু। তাহলে সে 5ই থাকলো, এখন সে 10ই থাকলো। তখন এই যে আমার কাইনেটিক এনার্জি কিছুটা কমে গেল আউটপুটে, এই এনার্জিটা কোথায় যাবে? এনার্জিটা তখন প্রেসার এখান থেকে হিসেবে বেড়ে রিলিজ হবে, যাবে, এখানে প্রেসার প্রেসার বেশি বেড়ে হয়ে যাবে। যাবে। এখানে তখন বেশি প্রেসারে পড়বে। কিন্তু তুমি চিন্তা করো, যদি আমি আগে যে গভীরতা থেকে নিচ্ছিলাম এখন তার চেয়ে বেশি গভীরতা থেকে নেই, তাহলে কিন্তু এখানে প্রেসারটা বাড়বে না। এখানে ওই যে বেশি কমে যাবে প্রেসার। গভীরতা থেকে নিচ্ছি, ওইখানে চলে যাবে পাওয়ারটা, ওখানে চলে যাবে এনার্জিটা। এই বেচারার এনার্জি সেখানে চলে যাবে। আগে যেরকম প্রেসারে পড়তেছিল, এখনো সেই প্রেসারেই পড়তেছে। বুঝা গেছে? জি ম্যাম, বুঝতে জি পারছি। ম্যাম। আচ্ছা, ওকে। তো এই টপিকটা যদি বুঝে ফেলো, তাহলে পাম্পে তেমন কিছু আর নাই। শেষ করা দরকার ক্লাস। মোটরের কম্পোনেন্ট গুলো একটু দেখে নিও, আর সেন্ট্রিফিউগাল পাম্পের অপারেশন। দিস মেশিন কনসিস্ট অফ এন ইম্পেলার, যেটা রোটেট করতেছে। এবার লিকুইড ডিরেক্টেড ইনটু দ্য সেন্টার অফ দ্য রোটেটিং ইম্পেলার ইজ পিকড আপ বাই দ্য ইম্পেলারস ভেন। মানে যে সেন্টার দিয়ে পানিটা ঢুকতেছে, সেটা ইম্পেলারের ভেনের ভিতর দিয়ে চলে যাচ্ছে, পিক করে ফেলতেছে ভেন গুলা।
তারপর accelerated to a higher velocity by the rotation of the impeller মানে যখন ইম্পেলার তো অনেক জোরে ঘুরতেছে তখন এই পানিগুলো খুব জোরে বের হয়ে যাচ্ছে তোর কাইনেটিক এনার্জিতে তো কনভার্ট হয়ে যাচ্ছে পরে কাইনেটিক এনার্জিটা কমানোর জন্য আমরা ওই কাহিনী করলাম স্পাইরাল কেসিং তারপর সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে সে ডিসচার্জ হয়ে গেল ফাইনালি কি হলো কালেকশন চেম্বার একটা টিউব থাকবে টিউবের মধ্য দিয়ে সে ওই আস্তে আস্তে এরিয়া বাড়বে ভেলোসিটি কমবে তার কারণে সে এলিভেশন হেডে চেঞ্জ হবে এই সেই করার পরে পাম্পে দিয়ে পানিটা বের হয়ে যাবে এই শেষ তোমাদের পাম্প ঠিক আছে তাহলে মাহিদের কি স্ক্রিনশট নেওয়া হয়েছে